Yes, this is Mamuna Rashid, lecturer of English, Nasiruddin Bishwas Higher Secondary Girls School. My dear students, you are the most welcome to my online class. প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। হ্যাঁ, তোমাদের ভালো আমার কাম্য। আজকে আমি অনলাইনে ক্লাসের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এই ক্লাসটা শুধুমাত্র সেকেন্ড ইয়ারের জন্য নয়, এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। কিছুদিন আগে আমাদের অনলাইনের মাধ্যমে ফার্স্ট ইয়ারের ক্লাস উদ্বোধন করা হয়েছে। যদিও এটা আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন করতে পারে নাই, তারপর আমরা ইন্ডিভিজুয়াল বিভিন্ন স্যার বিভিন্নভাবে উপস্থাপন করছে। হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্য বলতেছি, আমি মামুনা রশিদ, লেকচারার অফ ইংলিশ, নাসিরুদ্দিন বিশ্বাস হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে যখন আমার বডিলি ক্লাস হবে, সরাসরি ক্লাস হবে, তখন তোমাদের সাথে আরও আমি ডিপলি তোমাদের সাথে সাক্ষাৎ করব। আমি সেই বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি না। যারা আমাদের কলেজে ভর্তি হয়েছো তারা অবশ্যই আমার এই ক্লাসটা দেখবে এবং তোমরা নিয়মিত আমার সপ্তাহে 2 দিন ভিডিও পাবে। একটা হচ্ছে শনিবার এবং একটা হচ্ছে বৃহস্পতিবার। সুতরাং আমার এই ক্লাসটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়দের জন্য, যেহেতু আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পার্টে দুইটাতেই আমাদের গ্রামার আছে এবং আমাদের বোর্ডের নির্দেশ অনুসারে সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্টের প্রশ্ন আমাদের একসাথে করতে হবে। তাই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে সিলেবাস, সে সিলেবাস আমরা একই সাথে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীরা, এ বিষয়ে আমরা আর বিস্তারিত আলোচনা করব না। চলো আমরা আসল বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন মানেটা কি আমাকে জানতে হবে। ট্রান্সফরমেশন অর্থ হচ্ছে, ট্রান্সফার থেকে আসছে ট্রান্সফরমেশন। ট্রান্সফার অর্থ হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ, স্থানান্তরিত হওয়া। অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সেস কী হবে, আমাদের পরিবর্তন হয়ে যাবে। এখন কোন কোন সেন্টেন্সে আমাদের পরিবর্তন হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব। এখন আমাদের সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অর্থভেদে সেন্টেন্স, একটা হচ্ছে আমাদের গঠনভেদে সেন্টেন্স। অর্থভেদে সেন্টেন্স কীগুলো আছে আমাদের? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি আবারও বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো হচ্ছে আমাদের অর্থভেদে সেন্টেন্স। আর আমাদের গঠনভেদে সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ আমরা রিটেন সাইড যখন লিখতে যাব তখন বিশেষ করে যে গঠনের ক্ষেত্রে যে সমস্ত সেন্টেন্সগুলো ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমাদের আজকে যে বিষয় আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর আমাদের বিষয় আমরা আজকে আলোচনার বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমাদের খুবই জানায় রাখি, আমাদের অনেক শিক্ষার্থীরা জানে না যে আমরা একটা জায়গার সেন্টেন্স থেকে যখন অন্য সেন্টেন্সে পরিবর্তন করব তখন আমাদের এই যে অর্থের কোনো পরিবর্তন হয় কিনা। তাই ভাষাবিজ্ঞানীরা আমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে দেখো 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আমাদের অর্থ পরিবর্তন হয় না, আরটা হচ্ছে আমাদের অর্থ পরিবর্তন হয়। যেটা অর্থ পরিবর্তন হয় না সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আর যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কনভার্টস অফ সেন্টেন্সেস। অর্থ পরিবর্তন হয়ে যায়, তার মানে একটা সেন্টেন্সের অর্থ প্রথমে থাকবে এক রকমের, কিন্তু আমি যখন অন্য সেন্টেন্স করব তখন কিন্তু এটা পরিবর্তন হয়। সুতরাং যেটা পরিবর্তন হয় তার নাম হচ্ছে কনভার্টস অফ সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে গঠনভেদে সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে গেলে আমাদের যে বিষয়টা জানার দরকার, বিশেষ করে ক্লোজ, যেটা আমাদের যদি ধারণা না থাকে, আমরা যদি বিষয়টা যদি আমাদের কাছে স্পষ্ট না থাকে বা শিক্ষার্থীদের কাছে যদি সে বিষয়টা যদি বোধগম্য না হয়, সে শিক্ষার্থী কখনোই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবে না। তা আসো দেখি আমরা এই যে এই ক্লোজ কি সমস্যা সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। ক্লোজ অর্থটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লোজ? খণ্ড বাক্য। এবং খণ্ড বাক্যটা কি? খণ্ড বাক্য তার মানে একটা বৃহত্তর একটা বাক্যের একটা অংশ। আমি যদি এখানে লিখি
ইফ ইউ লাভ মি আই শ্যাল অলসো লাভ ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো যে আমি লিখেছি ইফ ইউ লাভ মি, তুমি যদি আমাকে ভালোবাসো, আই শ্যাল অলসো লাভ, আমি তোমাকে কি করব, ভালোবাসবো। এটা কিন্তু একটা বিরাট সেন্টেন্স, কিন্তু তারপরে এখান থেকে শুরু করে এটা কিন্তু একটা সেন্টেন্স। এটা সেন্টেন্স দেখো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউ লাভ মি, আরটা আছে আই শ্যাল অলসো লাভ ইউ। তাহলে এটা হচ্ছে একটা বৃহত্তর সেন্টেন্স, একটা বৃহৎ লার্জ সেন্টেন্স, বিগ সেন্টেন্স, বিগ সেন্টেন্স। এখন এই খণ্ড বাক্য ক্লোজ, খণ্ড বাক্য যদি আমরা বোঝাতে চাই, আমরা যদি এইটাকে যদি ধরি ইফ ইউ লাভ মি, এটা একটা বাক্য, আর আই শ্যাল অলসো লাভ ইউ, এটা কিন্তু আর একটা বাক্য। তাহলে আমাদের এটা কিন্তু একটা খণ্ড বাক্য, এটা কিন্তু একটা খণ্ড বাক্য। তাহলে ক্লোজ অর্থ হচ্ছে আমাদের খণ্ড বাক্য। তাহলে এখন ক্লোজ কাকে বলে? ক্লোজড হচ্ছে এমন এক গুচ্ছ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট ও একটি মাত্র ফ্রাইট ভার্ব থাকে, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফ্রাইট ভার্ব থাকে। আমি আবারও বলতেছি, ক্লোজ হলো এমন এক গুচ্ছ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট ও একটা ফ্রাইট ভার্ব থাকে। আমরা যদি এই উদাহরণটা ফলো করি বা দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এই উদাহরণটা দেখো যে শি ফোন্ড মি লাস্ট নাইট। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটা আমরা কতটা ওয়ার্ড পাচ্ছি? শি ফোন্ড মি লাস্ট নাইট, 1 2 3 4 5, 5টা আমরা এখানে ওয়ার্ডের বা সমন্বয়ে কিন্তু আমাদের একটা সেন্টেন্স হয়েছে। তাহলে ক্লোজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস, নিশ্চয়ই এগুলো একগুচ্ছ ওয়ার্ডস, যেখানে একটা কি আছে, একটা সাবজেক্ট আছে এবং একটা ফ্রাইট ভার্ব আছে। তাহলে সাবজেক্টটা কি এখানে? শি। ফ্রাইট ভার্ব কোনটা এখানে? ফোন্ড। তাহলে ক্লোজ হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ডস, একগুচ্ছ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট ও একটা কি আছে, যেখানে একটা ফ্রাইট ভার্ব আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ক্লোজ। এখন দেখো ফ্রাইট ভার্ব সম্বন্ধে আমাদের কিন্তু একটু জানতে হবে। তাই আমি আগে ক্লোজের বিষয়টা আগে শেষ করি, তারপর আমরা ফ্রাইট ভার্বে যাব, এবং সর্বশেষে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং যে কম্পাউন্ডের যে বিষয়গুলো আছে সেটা আমরা সর্বশেষে আলোচনা করব। কারণ স্টেপ বাই স্টেপ যদি আমরা আলোচনা না করি, তাহলে কিন্তু আমরা কখনোই ক্লোজের যে ফাংশনগুলো আছে, এই ফাংশনটাগুলো আমাদের কাছে কখনোই পরিষ্কার হবে না। এখন দেখো ভাষাবিজ্ঞানীরা এই ক্লোজকে 3টা ভাগে ভাগ করেছে, অর্থাৎ হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ড ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। ইনডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ মানে যেটা হচ্ছে স্বাধীন বাক্য, অনেক সময় এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ইনডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। প্রিন্সিপাল মানে কি? প্রধান। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি প্রিন্সিপাল থাকে, সে কি হয়? সে প্রধান ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে ক্লোজটা হচ্ছে সে অন্যের উপরে নির্ভরশীল নয়, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমি আবারও বলতেছি যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে প্রধান, যেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, সে অন্যের উপরে ডিপেন্ড নয়, সেটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লোজ, বা সেটাকে বলা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন বাক্য। ডিপেন্ড ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ। ডিপেন্ড মানে কি? ডিপেন্ড মানে অর্থ হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল, আর সাবঅর্ডিনেট ক্লোজ একই বিষয়। সাবঅর্ডিনেট মানে অধীনস্থ। তার মানে যে ক্লোজ কি করতে পারে না, যে ক্লোজ অর্থাৎ নিজে স্বাধীনভাবে চলতে পারে না, তার কাজকর্ম করার জন্য কি করে? সে অন্যের উপর নির্ভরশীল হতে হয়, তাকে বলা হচ্ছে কি? ক্লোজ। তাকে বলা হচ্ছে বিশেষ করে ডিপেন্ড ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ। উদাহরণ দেখো যে ইফ ইউ লাভ মি আই শ্যাল অলসো লাভ ইউ, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের 2টা ক্লোজ আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা কোনটা?
আমি বলেছি সাবঅর্ডিনেট ক্লজ যে স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ মানে সে অন্যের উপরে নির্ভরশীল, তাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সেকে বলা হচ্ছে ডিপেন্ড ক্লজ। ইফ ইউ লাভ মি, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি যদি এই সেন্টেন্সটা এই পর্যন্ত শেষ করে দিই, তাহলে এটা কি আমাদের মনে ভাব প্রকাশ করতে পারছে? কখনোই প্রকাশ করতে পারছে না। আমি যদি লোককে বলে তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে কখনো এটা কি করতে পারবে না? মনের ভাবটা প্রকাশ করতে পারবে না। তাহলে এই মনের ভাবটা প্রকাশ করার জন্য কি করতে হবে? তোমাকে অবশ্যই এটার আশ্রয় নিতে হবে যে আই শ্যাল অলসো লাভ ইউ, আমি তোমাকে কি করব? ভালোবাসবো। তাহলে এখানে আমাদের যে ইফ ইউ লাভ মি, এটা হচ্ছে আমাদের কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ড ক্লোজ। আর আই শ্যাল অলসো লাভ ইউ, আমি তোমাকে কি করব? ভালোবাসবো। দেখো এই ক্লোজটা কিন্তু যে আই শ্যাল অলসো লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো, এটা কিন্তু সে অন্যের উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ সে স্বয়ংসম্পূর্ণ কিন্তু। অর্থাৎ মানে আমি যদি এটুকু বাদ দিই যে ইফ ইউ লাভ মি, এটাকে যদি আমি ওভার করে দিই বা এটাকে যদি আমি কমিট করে দিই, কিন্তু এ কিন্তু আই শ্যাল অলসো লাভ ইউ, এটা কিন্তু সে নিজের ভাব প্রকাশ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা নিশ্চয় যে সংজ্ঞা আকারে সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজটাকে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো সংজ্ঞা আকারে। এখন দেখো কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে সমশ্রেণীভুক্ত, সমশ্রেণীভুক্ত অর্থাৎ মানে সমান। তার মানে যে সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকবে, যে সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, সমশ্রেণীভুক্ত, তার মানে কেউ প্রত্যেকে কম নয়। এটা গেল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ড ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজের যে ফাংশন। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব প্র্যাকটিক্যালে করব। দেখো আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে বিষয়টা খুবই ক্লিয়ার হবে। আমরা যদি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে কি, এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের কয়টা সাবজেক্ট থাকে, কয়টা ফ্লাইট ভার্ব থাকে এবং কয়টা কি থাকে আমাদের? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে যেমন ফলো করো যে ইফ ইউ লাভ মি আই শ্যাল অলসো লাভ ইউ। এই ক্লোজটাকে যদি আমরা কি করি, ক্লোজটাকে যদি আমরা বিশেষ করে ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ড ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। এখন আমাদের ক্লোজের ফাংশনটা চলে গেল। এখন আমরা কি করব? এখন আমরা দেখো ফ্লাইট ভার্ব এবং নন ফ্লাইট ভার্বের যে বিষয়গুলো আছে সেটা আমরা আলোচনা করব। কারণ আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে গেলে যে ক্লোজের যে ভূমিকাটা আছে তার পাশাপাশি আমাদের ফ্লাইট এবং নন ফ্লাইটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফ্লাইট ভার্ব কি এবং নন ফ্লাইট ভার্ব কি? ফ্লাইট ভার্ব অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফ্লাইট অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়? যে ক্রিয়া সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, অর্থাৎ ভার্বের পরিবর্তনের সাথে সাথে টেন্সেরও পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে ফ্লাইট ভার্ব। যদি আমি বলি যে আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই, তাহলে এখানে গো ভার্ব আছে, এই গো ভার্ব দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। আবার আমি যদি বলি আই শ্যাল গো টু ঢাকা, আমি কি কোথায় যাব? আমি ঢাকায় যাব, তাহলে এটা কোন টেন্স হচ্ছে? ফিউচার টেন্স। আবার যদি বলি আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি? পাস্ট ইনডিফারেন্ট টেন্স। তাহলে তিনটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে এই টেন্সের যে রূপ এর সাথে সাথে কি হচ্ছে? আমাদের টেন্স পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভার্বের রূপের সাথে সাথে আমাদের টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমাদের কি ভার্ব? ফ্লাইট ভার্ব। অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট জেন্ডার দ্বারা নিয়ন্ত্রিত সেটা হচ্ছে আমাদের ফ্লাইট ভার্ব। সহজ কথা বলা যায় যে ভার্ব থেকে আমরা টেন্স চিনতে পারি সেটা হচ্ছে আমাদের ফ্লাইট ভার্ব। আর নন ফ্লাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেটা দ্বারা আমাদের টেন্স পরিবর্তন হয় না, অর্থাৎ যে ভার্ব দেখে আমাদের কোন টেন্স সেটা কোনো প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে আমাদের কে? আমাদের হচ্ছে নন ফ্লাইট ভার্ব। আমি যদি বলি আই শ্যাল গো টু ঢাকা টু বাই এ কার, এখানে দেখো যেখানে আই শ্যাল গো টু ঢাকা, গো হচ্ছে ফ্লাইট ভার্ব, আর টু বাই এ কার এটা হচ্ছে আমাদের কি? নন ফ্লাইট ভার্ব। আই শ্যাল
গো টু ঢাকা টু বাই এ কার। এটা হচ্ছে আমাদের ফ্লাইট ভার্ব, আর হচ্ছে আমাদের নন ফ্লাইট ভার্ব। এখন দেখো নন ফ্লাইট ভার্বটা কি হচ্ছে আমাদের এখানে টু বাই এ কার। এই টু বাই দ্বারা কি আমাদের এটা সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত? কখনোই না, কারণ এটা আমাদের টু বাই সাবজেক্ট দ্বারা আমাদের নিয়ন্ত্রিত নয়। কিন্তু আমাদের এই গোটা কিন্তু সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত। এই গো দেখি কিন্তু আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স, কিন্তু এখানে টু বাই দেখে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না এটা কোন টেন্স, কিন্তু কখনোই বুঝতে পারবো না। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে টেন্স ভার্ব দেখে আমাদের টেন্স চেনা যায় না, অর্থাৎ যে ভার্ব দেখে আমাদের কোনো টেন্সে পরিবর্তন হয় না, অর্থাৎ যেটার কোনো আমাদের অ্যাকশন বোঝায় না বা অ্যাকশন থাকে না, সেটাকে আমাদের নন ফ্লাইট ভার্ব বলে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এতটুকু বুঝলে হবে যে আমরা খালি কি বুঝলাম, ক্লোজের ফাংশন বুঝলাম, এবং ফ্লাইট এবং নন ফ্লাইটের যে ফাংশনগুলো আছে সেটাও আমরা কিন্তু বুঝতে পারলাম। এখন আমাদের আসল কথায় চলে আসি। লেট আস কাম টু দ্য মেন পয়েন্ট। মেন পয়েন্ট বলতে কি বোঝায়? আমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল মানে কি? সিম্পল মানে একেবারে সাধারণ, একেবারেই সাধারণ। আর কমপ্লেক্স অর্থাৎ জটিল, আর কম্পাউন্ড অর্থাৎ যৌগিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই দেখো, সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফ্লাইট ভার্ব থাকে তাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট ও একটা মাত্র ফ্লাইট ভার্ব থাকে তাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে সবাই ফলো করো। তাহলে এখানে সাবজেক্ট কটা আছে? সাবজেক্ট, ফ্লাইট ভার্ব একটা। তাহলে যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট আছে ও একটা মাত্র ফ্লাইট ভার্ব থাকে তাকে বলা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, মানে এর মতন সহজ। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লোজ ও একটি মাত্র ডিপেন্ড ক্লোজ থাকে তাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লোজ ও একটি মাত্র ডিপেন্ড ক্লোজ থাকে তাকে বলা হচ্ছে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দেখো একটা উদাহরণ লেখা আছে, যে এই উদাহরণ থেকে বুঝতে পারবা যে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। আমি আগে তোমাদের ক্লোজ সম্বন্ধে আলোচনা করেছি কিন্তু। তাহলে এখানে দেখো আমাদের কয়টা ক্লোজ আছে? এখানে আমাদের দুইটা ক্লোজ আছে কিন্তু। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি একটা ক্লোজ, আর ইউ উইল মেক এ গুড রেজাল্ট এটা একটা কিন্তু ক্লোজ। তাহলে আমাদের এখানে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে আমরা আগে বলেছি স্বাধীন বাক্য, অর্থাৎ যে ইউ উইল মেক এ গুড রেজাল্ট এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। আর এটা হচ্ছে আমাদের ডিপেন্ড ক্লোজ বা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। এ আমরা সহজে চিনতে পারলাম। এছাড়া আমাদের আরেকটা বিষয় আছে যে কমপ্লেক্স সেন্টেন্সের, যে আমাদের যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের কয়টা সাবজেক্ট দেওয়া আছে। এখানে সাবজেক্ট দেওয়া আছে, দেখো এই একটা সাবজেক্ট ইউ, আরেকটা কি আছে? এখানে আরেকটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট আছে। তাহলে ফ্লাইট ভার্ব করা আছে এখানে আমাদের। ফ্লাইট ভার্ব কিন্তু আমাদের দুইটা আছে কিন্তু, স্টার্ট একটা ফ্লাইট ভার্ব, আর এখানে ইউ উইল মেক এ গুড রেজাল্ট। এখানে মেকটা আমাদের কিন্তু ফ্লাইট ভার্ব। তাহলে আমরা বলতে পারি না যে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের সাবজেক্ট থাকবে দুইটা এবং কি থাকবে? ফ্লাইট ভার্ব থাকবে আমাদের কয়টা? ফ্লাইট ভার্ব থাকবে আমাদের দুইটা। তাহলে এই সেন্টেন্সকে আমাদের দেখো ক্লোজ, ক্লোজ কয়টা আছে? ক্লোজও কিন্তু আমাদের দুইটা আছে, অর্থাৎ ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি এটা ক্লোজ আছে, আর ইউ উইল মেক এ গুড রেজাল্ট এটা ক্লোজ আছে। তাহলে কোন কোন ক্লোজ আছে? একটা সাবঅর্ডিনেট ক্লোজ একটা আছে এবং একটা প্রিন্সিপাল ক্লোজ আছে। এই গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ফাংশন। এখন দেখো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড আমি আগে বলেছিলাম যৌগিক বাক্য। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে দুইটা ডিপেন্ড ক্লোজ এর মাঝে অ্যান্ড, বাট, অর, ইয়েট যুক্ত থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে দুইটা ডিপেন্ড ক্লোজ, খুব ভালো করে বুঝতে হবে যে আমরা যদি সংজ্ঞা ভাগ অ্যানালাইসিস করি তাহলে বলছে যে সেন্টেন্সে দুইটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এর মাঝে কি থাকবে? অ্যান্ড থাকতে পারে, বাট থাকতে পারে,
অর থাকতে পারে, ইয়েট থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। সেটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স? সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। একটা উদাহরণ সবাই দেখো, স্টাডি প্রপারলি। আমরা স্টাডি না লিখে আমরা লিখি আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড বট এ কার। এই সেন্টেন্স আমরা কয়টা ডিপেন্ড ক্লোজ পাচ্ছি? দুইটা। আই ওয়েন্ট টু ঢাকা একটা ডিপেন্ড ক্লোজ, অ্যান্ড বট এ কার, এটা কিন্তু একটা ডিপেন্ড ক্লোজ। এর মাঝে আমাদের কি যুক্ত আছে? এর মাঝে আমাদের অ্যান্ড যুক্ত আছে। এখানে যেমন অ্যান্ড আছে, কোনো কোনো সেন্টেন্স আমাদের বাট থাকতে পারে, অর থাকতে পারে, আর ইয়েট থাকতে পারে। তাই এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের চিনিবার বৈশিষ্ট্য। এছাড়া এই সেন্টেন্সটাকে আমরা অ্যানালাইসিস করি, দেখো এই কম্পাউন্ড সেন্টেন্স আমাদের কয়টা সাবজেক্ট পাচ্ছে? দুইটা সাবজেক্ট পাচ্ছে, একটা সাবজেক্ট। আর এখানে আমাদের একটা কিন্তু একটা উজ্জ্ব অবস্থায় আছে, ঠিক আছে, এখানে একটা সাবজেক্ট। হ্যাঁ, এই সেন্টেন্সটাতে আমাদের ভার পাচ্ছে কটা? ফ্রাইড ভার পাচ্ছে দুইটা। এটা একটা ফ্রাইড ভার ওয়েন্ট, আর আমাদের বট, এটা একটা ফ্রাইড ভার। এই সেন্টেন্সটা আমাদের ক্লোজ পাচ্ছে কয়টা? দুইটা। কি কি ক্লোজ আছে? দুইটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ আছে। তাহলে সংজ্ঞাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এই বিষয়গুলো পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে জটিল ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা আমাদের ক্লাসগুলো দেখো এবং যদি সবাই ডিপলি চিন্তা করো তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে জটিলতা, সেই জটিলতা তোমরা সবাই সহজে ওভারটেক করতে পারবা। তো আমার ক্লাস আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি প্রত্যেকটা, বিশেষ করে প্রতিদিন, অর্থাৎ মানে সপ্তাহে শনিবার এবং বৃহস্পতিবার আমি তোমাদের সাথে অনলাইনে হাজির হব। এবং আমার এই ক্লাসগুলো তোমরা ফার্স্ট ইয়ার হোক আর যারা সেকেন্ড ইয়ার হোক তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে। তাহলে তোমরা কী করবে? অবশ্যই উপকৃত হবে। বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে সহজে আমাদের কিন্তু ক্লাস সরাসরি হবে না। যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা বিশেষ বাতিল হয়ে গেল, সুতরাং আমরা কিন্তু সহজে অনুমান করতে পারি পরবর্তী ক্লাসগুলো যে আমাদের কি সামনে হবে বা কি হবে না, এই বিষয়টা সবার কাছে এখনও কিন্তু অস্পষ্ট। সুতরাং তোমরা বাড়ি বসে না থেকে তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবে এবং তোমরা অন্যদেরকে সবাই জানাবে। আমি তোমার প্রত্যেকের সাফল্য কামনা করি এবং তোমরা সুস্থ থাকো সে আশা করি, এবং আমার সাথে অনলাইনে যুক্ত হবে এটা আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।